এই বাজেটকে যাতে সমস্ত রাজনৈতিক দলের সামনে অর্থ উপদেষ্টা সহ যারা এর সাথে যুক্ত ছিলেন প্রত্যেকেই তারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন ভাবে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। সেই অনুযায়ী যাকে বলে যে আইনত কিংবা আমরা যদি জিনিসটাকে একাডেমিক্যালি দেখি তাহলে বলতে হবে যে সংসদের কাছে সেটা যদিও কি ধরনের সংসদ বাংলাদেশে ছিল আমরা দেখেছি মোশাহের এবং হাত তোলা এমপিদের দ্বারা গঠিত যারা নির্বাচিত হয় সেরকম একটি সংসদ। যখন সংসদ এখন নেই ওইখানে জবাবদিহিতা হয় না, কিন্তু অভ্যুত্থানের পরে তো রাজনীতি আর এই ধরনের মোশাহেরদের মধ্যে অভ্যুত্থানের পরে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সংসদ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে জনগণের প্রতিনিধিত্ব যতগুলো মানে প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে তৈরি হয় তাদের সাথেই আলাপ আলোচনা হয়। তার মধ্যে রাজনৈতিক দল আছে, তার মধ্যে উৎপাদক শ্রেণী আছে, উদ্যোক্তা শ্রেণী আছে এবং সমাজের অন্যান্য অংশীদারেরা আছে, স্টেক হোল্ডাররা আছে। তাদের সাথে একটা আলাপ আলোচনার জবাবদিহিতার জায়গাতে সরকারকে যাওয়া। ফলে আমরা এটা প্রথম দাবি করব যে এই বাজেট সেই বাজেটের শুনানির মতো হওয়া উচিত। এই বাজেটকে যাতে সমস্ত রাজনৈতিক দলের সামনে অর্থ উপদেষ্টা সহ যারা এর সাথে যুক্ত ছিলেন প্রত্যেকেই তারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন ভাবে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় যে পরিবর্তন সেই পরিবর্তন যাতে বাজেটে আমরা দেখতে পাই, কারণ এখন এই পুরো জুন মাস এই সময়টা আসলে আছে। আমরা প্রথম দাবি করব বাজেটের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার অবশ্যই রাজনৈতিক দল সহ সমাজের শ্রেণী পেশার সংগঠন, উদ্যোক্তা শ্রেণী, উৎপাদক শ্রেণী সহ সকল অংশীদারের সাথে তারা এই বিষয়ে বসবেন, সিভিল সমাজের সাথে বসবেন এবং এই জবাবদিহিতার একটা প্রথা একটা কনভেনশন তারা চালু করবে। দ্বিতীয় যে জায়গাটায় ইতিমধ্যে বহুবার বলা হচ্ছে সেটা সংক্ষেপে বলি যে মানুষ অন্তত কয়েকটা জিনিস আশা করছে। যেমন ধরুন আপনারা খেয়াল করবেন যে যুগপৎ আন্দোলনে যখন 31 দফা কর্মসূচি এসেছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5 ভাগ বরাদ্দ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো যারা যুগপৎ আন্দোলন চলছে তারা 31 দফা সামনে রেখেছে। তারা সেই জায়গায় পৌঁছেছে যেখানে রাজনৈতিক দলগুলোর জিডিপির 5 ভাগ পর্যন্ত বরাদ্দের একটা অঙ্গীকার আছে। সেখানে সরকার কিন্তু একটা নতুন জায়গায় যেতে পারে। এই সরকার বিদ্যমান কাঠামোর মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে একটা বড় আকারের পরিবর্তনের সূচনা করার ফাউন্ডেশনাল চেঞ্জ আনার জন্য তারা এই বাজেট করে। শিক্ষা খাতে টাকার অঙ্কে আপনার বরাদ্দ বাড়ানো হলেও বাস্তবতা আপনি যদি মূল্যস্ফীতি এবং অন্যান্য হিসেব করেন শিক্ষায় বাজেট বাড়ে। স্বাস্থ্যের বাজেট আসলে কমে গেছে কারণ একই বাজেট হয়ে গেছে, ফলে এই মূল্যস্ফীতি হিসাব করলে সেটা টাকা কমে গেছে, মানের দিক থেকে কমে গেছে। তাই এই যে জায়গা এখন বলা হচ্ছে যে এইসব খাতে টাকা দিলে অপচয় হবে কারণ এটা টাকা ব্যয় করার আসলে সেটাই তো এই 10 মাসে মানুষ প্রত্যাশা করেছে। পলিসি লেভেলে এমন কতগুলো পরিবর্তন আসবে যে পরিবর্তন বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন যুগের সূচনা, নতুন একটা দিশা। সেই জায়গাটা এখানে অনুপস্থিত। যেন যা আছে সেই খরচগুলো কোনোভাবে বরাদ্দ করাটাই বাজেটের ফলে সেইখানে আমরা কোনো নতুন ডিরেকশন দেখতে পাচ্ছি না। শিক্ষায় এই বদলটা করবে। ধরুন একটা উদাহরণ দিই, বাংলাদেশের সারা বিশ্বই একটা বড় আকারের টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তিগত যে একটা নতুন উল্লম্বন তৈরি হচ্ছে সেটা সব দেশকেই কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সব দেশের মানুষকে আমাদের বিপুল সম্পদ, আমাদের ডিভিডেন্ড যেটাকে বলে যে আমাদের কার্বনের ডিভিডেন্ড আমরা পাচ্ছি কিংবা আছে আমাদের অবস্থার মধ্যে, আমাদের যে বিপুল সংখ্যক তরুণ তাদের থেকে আমরা আসলে প্রস্তুত করছি আগামী দুনিয়ায় 5 বছর 10 বছরের মধ্যে যে পরিবর্তনগুলো ঘটবে প্রযুক্তিগত কারণেই পুরো উৎপাদন
সমভবিষ্যতে যে ধরনের বদল আসতে যাচ্ছে প্রতি মুহূর্তে ঘটছে, সেটার জন্য কি আমরা আমাদের তরুণরা আমরা সেভাবে